সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল ছেড়ে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটাগত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল যেন ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভেতর দিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরটাতে। এই মোটর আমি 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন লাগছিল সঙ্গে একজন সোফার থাকলে বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিচ্ছুতে নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। মানে সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা, তাছাড়া রাস্তার আর অন্য কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতর বাড়ি ঘর নেই বললেই হয়। অবশ্য কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা মাত্র দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল অন্ধকার সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে। আমার কারটি পুরাতন হলেও মজবুত, বেয়াড়াপনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে শুতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। তবে কি জানেন তো, ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়। তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্যে আমায় কেউ বার করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু ওই যে বিধিবাম, হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় আমার সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ বেরোতে লাগলো। মোটরের এরকম আচরণের তো কোনো কারণ খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়েছে। কোন রকম রোগের আভাস তো তখন ছিল না। কি মুশকিল! এই দারুণ শীতের রাত্রে এই অন্ধকার নির্জন পথের মাঝে মোটরের এই বেয়াড়াপনায় আমি সত্যিই ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর এভাবে অচল হয়ে গেলে করবোটা কি? এই রাত্রের ডাকে সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের ওপরেই নিজের রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরো বেড়ে উঠলো, সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসলো। মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় থেমে গেল। তার আর নড়বার নাম নেই। তবে আমিও চেষ্টা ত্রুটি ছাড়লাম না। কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরুক্তি করে ব্যাস, মোটর বাবাজি আর কোনো সাড়া দিলেন না।
ভয়ে দুর্ভাবনায় সত্যি আমার দেহ যেন আড়ষ্ট হয়ে আসছে। মোটর পেলে এই দারুণ শীতের মধ্যে 7-8 মাইল জনহীন পথে হেঁটে যাওয়ার তো কথা কল্পনাও করা যায় না। এদিকে মাঠের মধ্যে মোটর নিয়ে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু, হঠাৎ, ও বাবা, হঠাৎ বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে আমাকে এই সময় কে ডাকলো? আমি আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু, এদিক ওদিক অন্ধকারে আমি দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়করই হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বললে, আমায় চিনবেন না? আরে চেনবার জন্য তখন আমি ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সে কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখের জন্য। এমন সময় এ অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্যও হলাম তেমনি। ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে ফেলল। হে ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদে যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভাল লাগছিল না। আমি একটু বিরক্ত হয়েই বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুবই কম থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা কড়িও নিতান্ত সামান্য, এই যা ভরসা। আমি একটু ভেবে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো তা না, হঠাৎ রাস্তার মাঝে এক রাত্রে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে তো আর পারা যায় না। তাই বাধ্য হয়েই বললাম, চলো। মাঠের ওপর দিয়ে সরু একটু পথ, অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছে না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা বললে, ওই ঘরে রুগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারের ভেতরেই বুঝতে পারলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারা নয়। গুটি চার পাঁচে ঘর এবং একটুখানি ঘেরা উঠান। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার ওপর নানান আকারের বাক্স প্যাটরায় বোঝাই বলে
ভেতরে নড়বার বা চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানালা, সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চারপায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, আপনি এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলব না, বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিই দেখতে পেলাম। জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া, সেইটি টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, ওইখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু? পারবেন না? বাঁচাতে পারবেন ডাক্তারবাবু? একটু হেসে বললাম, আরে সেই চেষ্টা করাই তো আমাদের কাজ। আর আপনি বাঁচবেন নাই বা কেন? একটা অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি, তাই না ডাক্তারবাবু? পারেন বই কি? কি আর এমন হয়েছে আপনার? হ্যাঁ না, তেমন আর কি হয়েছে, তা ঠিক তা ঠিক। আপনাদের ডাক্তারদের অনেক ক্ষমতা, তাই না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাত্রেই মারা যাই। রোগীর এই অর্ধন্মত্ত প্রলাপের উত্তরে যে কি বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি। যদি আপনি থাকতেই আমি মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? আপনার ফি কে দেবে? যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম। আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে, তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মরে যাই, ওই বাক্স খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই পেতের ছোট্ট বাক্সটা, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন। আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন নেবেন তো? কি? কিচ্ছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ ওখানে আছে, শুধু আপনি আর আমি জানি, আর কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতো না। এ বাড়িতে কাউকে না দেখতে পেয়ে ভাববেন না আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে। ওত পেতে বসে আছে
আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না। তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না, তারাই সব পাবে। বলছি, আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেনই, তার আগে একটা কথা বলেনি। ওই কাগজটি আমার উইল, ডাক্তারবাবু। আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়ে ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি? দেখবে? দেখো। আমি খাটের কাছে এগিয়ে এসে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি সত্য কিছু থাকে, তাহলে এই রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। তার সমস্ত দেহ কঠিন হয়ে গেছে। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না। কিন্তু কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কি? তখন স্থিরভাবে কোনো চিন্তা করার ক্ষমতা আমার মধ্যে আর অবশিষ্ট নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটা নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনের আলোটা কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকারের ভেতর দিয়ে ছুটে এসে মোটরে উঠেছিলাম আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর যেন স্বাভাবিক জ্ঞান এলো আমার। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন? খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর শুধরে গিয়ে চলতে লাগলো। আমি আমার মনে আতঙ্ক নিয়ে যত তাড়াতাড়ি হয় আমার মোটর স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তার পরের দিন দিনের আলোয় লোক সঙ্গে করে নিয়ে গিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করলাম। আজ তাঁর ছেলেই সমস্ত বিষয়ের মালিক। কিন্তু একটা জিনিস কি জানেন? সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি।